আমার নাম তাপস কুমার বসু। আমি উত্তর কলকাতার বাসিন্দা। আমি প্রায় 65 ইয়ার্স ধরে সংগ্রহ করছি। আর 60 ইয়ার্স ধরে, অর্থাৎ 60 বছর ধরে কলকাতা সহ বাংলার বিভিন্ন জায়গায় এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন সায়েন্স ফেয়ারে আমি আমার সংগৃহীত জিনিস প্রদর্শিত করে চলেছি। আমার সংগ্রহ অনেক কিছু এই অর্থেই বলছি যে মানুষ, মানে সাধারণ বাড়ির ছেলেরাই হোক বা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বাড়ির ছেলেরাই হোক, ছাত্র জীবনে, কিশোর বয়সে, যুবক বয়সে বা অনেক কিছু বেশি বয়সে একটা ইচ্ছে জাগে, যেটাকে আমরা হবি বলি, কোনো একটা বিষয়ের উপর সংগ্রহ করে রাখতে। কেউ ডাক টিকিট সংগ্রহ করে, কেউ কয়েন সংগ্রহ করে, কেউ পেপার মানি সংগ্রহ করে, কেউ দেশলাই বাক্স, স্ট্যাম্প ইত্যাদি একটা বিষয়ের উপরে মনোযোগ দিয়ে সংগ্রহ করে এবং পাগলের মতো সংগ্রহ করে। কিন্তু আমার অভিজ্ঞতা, দীর্ঘদিনের একজন সংগ্রাহক হিসাবে আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে বহু বাড়ির ছেলেমেয়েরা বা তাদের অভিভাবকরাও বলেছেন, আরে আমি তো পাগলের মতো সংগ্রহ করতাম, তারপর আর এই কারণে হলো না, সেই কারণে রাখা গেল না, করা গেল না, কোথায় গেল কি জানে। কিন্তু আমার মনে হয়েছে যে কোনো বিষয়ই ভাবনা চিন্তা করে সংগ্রহ না করলে, কারণ সংগ্রহ করা খুব কঠিন এবং তার চেয়েও কঠিন হচ্ছে সেই সংগৃহীত বস্তু বা জিনিসগুলো ভালোভাবে সযত্নে দীর্ঘ বছর ধরে সযত্নে রেখে দেওয়া যায়। কিন্তু বাস্তবে অনেকের ক্ষেত্রেই তা হয় না। যখন সংগ্রহ করে পাগলের মতো সংগ্রহ করে, কিন্তু সে পরবর্তী ক্ষেত্রে নানান অসুবিধার কথা নানা রকম মানুষ বলে। কিন্তু যদি ভালোবেসে সংগ্রহ করা যায়, তাহলে আমি যেমন 65 বছর ধরে, মানে স্কুলের ছোট বয়স থেকে, ছাত্র জীবন থেকে এখনও সংগ্রহের পেছনে চলেছি, এত বয়সেও। কিন্তু আমি ভালোবেসে সংগ্রহ করি বলি আমি অনেক কিছুই সংগ্রহ করতে পেরেছি। যত রকমের হবি আছে, অলমোস্ট এভরিথিং আমার সংগ্রহে আছে। এবং তার মধ্যে শুধু সংগ্রহ নয়, তার মধ্যে শুধু অ্যান্টিক জিনিস, পুরনো জিনিস নিয়ে মাথা কামাই না। আমি প্রথমের দিকে যখন সংগ্রহ করতাম, তখন নতুন জিনিসটাও আমি সংগ্রহে রাখতাম। আমি জানতাম বা আমার তখনই মনে হতো যে আজ যেটা নতুন পেলাম, কাল সেটা পুরনো হবে, পরশু সেটা অ্যান্টিক হয়ে যাবে। সুতরাং নতুন কেউ একদিন পুরনো হতে হবে, সেও একদিন অ্যান্টিক হয়ে যাবে, দুষ্প্রাপ্য হয়ে যাবে। আর যদি সংগ্রহ করে না রাখি, সেও একদিন হারিয়ে যাবে। সুতরাং কোনো জিনিস যাতে হারিয়ে না যায়, সবাই তো রাখতে পারে না, সংগ্রাহক যারা এটা করে, সেই হারিয়ে যাওয়া জিনিসগুলো ছোটো বয়স থেকে যদি সংগ্রহ করে আমরা রাখতে পারি, ভালোবেসে রাখতে পারি, তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত, এবং শুধু তাকে ভাবলে হবে না, তার পরবর্তী জেনারেশান, তার সন্তান, ছেলে হোক মেয়েরাই হোক, তাদেরকেও তার যে আগ্রহ করা, যে একটা সময় যখন মানুষ থাকবে না, যিনি সংগ্রহ করেন, যখন থাকবেন না, তখন তারাও যেন সেগুলো সযত্নে সংগ্রহ করে রাখতে পারে বা সংগ্রহের আগ্রহ প্রকাশ করে। এই আমি আমি সবসময়ই সব মানুষকে এই কথাই বলি, সব ক্ষেত্রেই বলি। তা আমার যেহেতু যত রকমের হবি আছে, প্রায় সব ধরনেরই সংগ্রহ, আর আমার যা ভাবনা, থিম, সেটা ভারতবর্ষে কেন পৃথিবীর কেউ সেই থিমে সংগ্রহ করে কিনা আমার জানা নেই। আমার থিমটা হচ্ছে আদি থেকে আধুনিক, যে বিষয় নিয়েই আমি সংগ্রহ করি না কেন বা যে বস্তুটি সংগ্রহ করি না কেন, সায়েন্স এবং টেকনোলজির এভলিউশন, বিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের নিত্য প্রয়োজনীয় নানান জিনিস, আমাদের ঘর সাজানোর জিনিস, নানান যে জিনিস ব্যবহার করা জিনিস বা বিভিন্ন জায়গায় যে আমরা দেখি, সেই জিনিসগুলো কিভাবে সংগ্রহ করে রাখতে হয়, সেটা নিয়েই আমরা সবসময় উৎসাহ বা আগ্রহ নিয়ে রাখি। কিন্তু কথা হলো যে বিবর্তনটা এই জন্যই করেছি যে জিনিস সংগ্রহ করছি সেই জিনিস তো আগেই বললাম হারিয়ে যেতে পারে। সেই জিনিস সংগ্রহ করতে করতে
আজ অব্দি এত বছর ধরে যে সংগ্রহ করেছি, পুরনো তার মাঝে নতুন, তারপরে সেই নতুনগুলো পুরনো হয় এখন, যার জন্য আমি এখানে যে সংগ্রহগুলো করেছি সেগুলো আমার হবেরই একটা অংশ। সেই অংশটা কিছুটা সংক্ষেপে ছোট জায়গার মধ্যে আমি দেখাবার চেষ্টা করেছি। আমার সেই জন্য আমার যেহেতু সব রকমের সংগ্রহ করি, আমার সংগ্রহশালার নাম হচ্ছে হবি গ্যালারি। মূল ভাবনা মানব সভ্যতায় বস্তু ভাবনার বিবর্তন, আর এই বিবর্তনের ইতিহাসই হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস। আমি এখানে আমি যে থিমটা করেছি সেই থিমটা হচ্ছে ছোট জায়গার মধ্যে যেটুকু রাখতে পেরেছি, আছে আমার এই জিনিস অনেক সংগ্রহে, কিন্তু এখানে যেটুকু আমি জায়গা পেয়েছি তার মধ্যেই রাখার চেষ্টা করেছি, দর্শকদের দেখাবার চেষ্টা করেছি, এবং নতুন প্রজন্মরা যাতে সংগ্রহে আগ্রহ হয়। আমি যখন আমার ডেমনস্ট্রেশন দিয়েছি বিভিন্ন বিষয়, তাদের আগ্রহ করেছি যে তোমরাও সংগ্রহ করো, হারিয়ে যে কোনো জিনিসকে হারিয়ে দিতে যেও না, এটা আমি বলেছি। এখানে আমি যেটা রেখেছি যে অ্যাকচুয়ালি আমার মূল যেটা এখানটায় আমি রাখতে চেয়েছি যে অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা হচ্ছে মূল কথা। অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সুতরাং সায়েন্স টেকনোলজি অ্যাডভান্স অগ্রিম কীভাবে এগিয়ে যাচ্ছে, আরও অগ্রিম হতে চলেছে, সেটার একটা উদাহরণস্বরূপ আমি ওখানে বলাও আছে যে এভলিউশন অফ সাউন্ড অ্যান্ড মিউজিক সিস্টেম অ্যান্ড ক্যামেরা, ফ্ল্যাশ গান অফ ক্যামেরা। কারণ আমি শুধু এখানে ক্যামেরাটা হাইলাইট করতে চাইনি, এখানে তো ক্যামেরা অনেক জায়গাতেই এত বছর ধরে আমি এক্সিবিশন করেছি, শুধু ক্যামেরাই দেখেছে বেশি মানুষ, অন্যান্য জিনিস দেখেছে। এখানে আমি হাইলাইট করতে চেয়েছি যে মানুষ যেটা অনেকে দেখেনি, সেটা হচ্ছে বহু প্রথম ক্যামেরার সময় থেকে যে আলোর জন্য যে আলোর ব্যবস্থা, সেই আলোর ব্যবস্থা অর্থাৎ ফ্ল্যাশ গানের বিবর্তন, এটা একটা বড় সংগ্রহ। এই সংগ্রহ অনেকেরও আছে কিনা আমার এই এত বয়সে অভিজ্ঞতা আমার জানা নেই। আমার প্রায় 150টার মতো আমার সংগ্রহ আছে, এখানে ক্যামেরা সংগ্রহ করা আছে। এখানে এই এতগুলো ফ্ল্যাশ গানের সংগ্রহের পেছনে একজনের অবদানকে আমাকে স্বীকার করতেই হবে। ধর্মতলায় তার হচ্ছে ক্যামেরা এবং সিনেমা নানান সংক্রান্ত ইলেকট্রনিক গুডস নিয়ে উনি সারান কাজকর্ম করেন। করুণাকর বলে আছেন, করুণাকর অনেক ফ্ল্যাশ, পুরনো দিনের ফ্ল্যাশ আমাকে উনি ডোনেশন করেছেন, অর্থাৎ দান করেছেন, সেইগুলো আমি এখানে রাখার সুযোগ পেয়েছি। তাই আমার পক্ষে হয়তো প্রায় 150টার মতো ক্যামেরার ফ্ল্যাশ গান আদি থেকে আধুনিক রাখা সম্ভব হয়েছে। এটা একটা বিরাট বিবর্তন, যে ক্যামেরার ফ্ল্যাশ গানের বিবর্তন। তার সঙ্গে যেটা আমি বলেছি ওখানে যে এভলিউশন অফ সাউন্ড অ্যান্ড মিউজিক সিস্টেম, অর্থাৎ আমরা তো আগে অনেক কিছু, এই যে আমরা এখন মাইকে গান শুনছি, আমরা তো আজ থেকে অনেক বছর কথাও, 150 বছরের কথাও যদি বলি, 200 বছরের কথাও বলি, তখন তো গান শোনার কোনো সুযোগ ছিল না, গান শোনার কোনো যন্ত্রই বেরোয়নি। গান শোনার প্রথম যন্ত্র আমরা যাকে সাধারণ জায়গায় আমাদের বাঙালিরা বা গ্রামের লোকেরা বা শহরের বহু মানুষেরা বলতো কলের গান, অর্থাৎ কলের গান হচ্ছে আমাদের গান বা বাজনা শোনার প্রথম যন্ত্র। সেই যন্ত্র আমি রেখেছি, এখানে রেখেছি। আমাদের এখানে হিজ মাস্টার ভয়েস ছিল, হিজ মাস্টার ভয়েসও বা অন্যান্য আরও অনেকে বার করতো, কিন্তু হিজ মাস্টার ভয়েসের কথা উল্লেখ করতেই হয়। কলের গান এটা পুরো একটা আলাদা চং সহ ব্রাশের তৈরি কলের গান, এবং অ্যাট এ টাইম সেই সময় বিভিন্ন কোম্পানিও বার করতো, এই টিমটিও বার করতো, যার কিন্তু এরকম সাউন্ড বক্সদের জোরে গান শোনার বিষয় ছিল না। এখানের মধ্যেই তার সাউন্ড সিস্টেম, গ্রামাফোন, এটাকে আমরা সাধারণভাবে গ্রামাফোন বললেও তখনকার মানুষরা কিন্তু বলতো কলের গান। কারোর বাড়িতে যদি গ্রামাফোন আসতো বা বনেদি বাড়ি বা যারা একটু জমিদার বা যাদের একটু কেনার ক্ষমতা আছে, পাড়ার ছেলেরা অবাক হয়ে যেত, কীভাবে গান বাজছে, কে কোথা থেকে গান বেরিয়ে আসছে, কে ভেতরে কেউ গাইছে নাকি। সেই অবাক কাণ্ড, সেই প্রথম আমি সেটা দিয়ে শুরু করেছি। আমি একটা কলের গান সেই সময়কারে, প্রায় 100 বছরেরও বেশি আগেকারের গ্রামোফোন, সেটা আমি এক গান শুনি, আমি শোনাচ্ছি 78 রেকর্ডে, এটা একমাত্র 78 রেকর্ডই বাজে।
এবং একটু ঘর্ষণজনিত একটা সাময়িক ইলেকট্রিসিটি তৈরি হবে, তা থেকে মিউজিক বেরিয়ে আসবে। তো অদ্ভুত জিনিস, মানুষকে অবাক করে দিয়েছিল সেই সময়। যান্ত্রিক শক্তি থেকে একদম যান্ত্রিক, অ্যানালগ বলতে যা বোঝায়, একদম অ্যানালগ। কোনো রকম কোনো ইয়ে নেই, না, বিদ্যুৎ নেই, কোনো বিদ্যুৎ নেই, ব্যাটারি নেই, ইলেকট্রিফিকেশান নেই, কিছু নেই। কিন্তু তাই মানুষকে তখনকার দিনে অবাক করে দিয়েছিল প্রথম যখন বেরিয়েছিল। সত্যি সেটা, এটা এখনকার দিনেও অবাক কাণ্ড। এবং এখনকার দিনে যারা খুব, যাদের বাড়িতে ছিল, যারা খুব বয়স্ক মানুষ, তারাও যখন আমরা দেখে এসে গান শুনছে, দেখছে, তারাও নস্টালজিয়া হয়ে পড়ছে। তারপরে একটু উন্নত মানের হলো, যেগুলোকে আমরা গ্রামফোনের মতোই, একটু নামটা বদলে গেল, রেকর্ড প্লেয়ার। রেকর্ড প্লেয়ার প্রথম যখন বেরোলো তখন কিন্তু ট্রানজিস্টার রেকর্ড প্লেয়ার বেরোয়নি। আমাদের আগেকার দিনে যেমন ভাল্ব সেট রেডিও ছিল, তেমনি ভেতরে ভাল্ব আছে, সেই ভাল্বগুলো ইলেকট্রিফিকেশানে জ্বলতো। সেখান থেকে রেকর্ড প্লেয়ার এর একটা সুবিধা আছে কি, এটা কিন্তু ভাল্ব সিস্টেম, ট্রানজিস্টার সিস্টেম নয়, ভাল্ব সিস্টেম ইলেকট্রিফিকেশানে। এর একটা সুবিধা আছে কি, সুবিধাটা হচ্ছে এইটা যে এই যখন বেরোলো তখন আরও নতুন ধরনের রেকর্ড বেরোলো। এটা ছিল একদম 78, যেটাকে গালার জাতীয় জিনিস দিয়ে তৈরি হতো, গালার রেকর্ড সাধারণ ভাষায় বলা হতো। তারপর বেরোলো হচ্ছে 45, 33 রেকর্ড, পরপর আমার রাখা আছে। এইগুলোতে আমরা সবগুলোই বাজাতে পারতাম। এটা 78 ছাড়া একটা দিক সোজা, একটা দিক উল্টো। আগেকার দিনে পুজোর সময় যাদের দুটো গান হতো, হেমন্ত মুখার্জি হোক, সন্ধ্যা মুখার্জি হোক, মান্না দেই হোক, মানবেন্দ্রই হোক, প্রতিভা মুখোপাধ্যায় হোক, নাম করা শিল্পীদের সারা বছর দুটো গান, রেকর্ডের এপিট, রেকর্ডের ওপিট। এবং সেটা পুজো সংখ্যা হিসেবে পুজোর সময় সব মানুষকে একটা এনজয়, গান শোনার জন্য তার আগ্রহে থাকতো। তখন এইসব রেকর্ড বাজিয়ে মাইকেও যখন কোনো কারণে মাইকে, তখন মাইকে স্পিকারদের কিন্তু মাইক দিয়েও এইসব গান শোনা যেত। এটা থেকেই শোনানো হতো। তখন পুরো সে যন্ত্র বেরোয়নি যে সেখানে দিয়ে গান শোনা যাবে। তারপরে আস্তে আস্তে এখানে তারপরে সাউন্ডের একই সিস্টেম। না, এখান থেকে শুরু হয়ে গেল ট্রানজিস্টার। এখান থেকে শুরু হয়ে গেল ট্রানজিস্টার। এটা ইলেকট্রিফিকেশান এবং ব্যাটারি দুটোতেই চলবে, কিন্তু ট্রানজিস্টার, এটার মধ্যে কোনো ভাল্ব নেই। এটাও ট্রানজিস্টার। মাঝখানে একটা রেডিও রয়েছে দেখছি। না, রেডিও না, এটা হচ্ছে এর স্পিকার বক্স। ওর সাথে স্পিকার, এর সঙ্গে এইটা স্পিকার। আচ্ছা, এও ট্রানজিস্টার, এটার সঙ্গে এটা স্পিকার। এই যে এইগুলোতে এই যে ফিলিপস কোম্পানি বার করতো, বিভিন্ন কোম্পানি, এই জিম্বি বার করতো। এগুলোতে এগুলোতে কিন্তু প্রচুর গান থাকতো। সন্তোষ সেনগুপ্ত, রবীন্দ্র সেনরানীতে 1961 সালে শ্যামা গীতিনাট্য, চণ্ডালিকা গীতিনাট্য, শ্যামমোচন ইত্যাদি ইত্যাদি, যে প্রচুর নাটক এই দুটো পিঠেই কমপ্লিট হয়েছে। বড় বড় হেমন্ত, চিন্ময় থেকে শুরু করে, সুচিত্রা মিত্র থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীতের বড় বড় শিল্পীদের দিয়ে উনি করেছিলেন। তখন এই একসঙ্গে অনেকগুলো এইসব রেকর্ড প্লেয়ারে তখন বাজানো যেত, যেটা কিন্তু গ্রামফোনে সম্ভব হতো না। তারপর হচ্ছে এটা একটা জিনিস হচ্ছে স্কুল সিস্টেম। এইটা হচ্ছে জার্মানির বিশ্ববিখ্যাত গুন্ডি কোম্পানি। এইটার মধ্যে যেমন গান শোনাই যেত, তেমন সিনেমার এবং রঙ্গমঞ্চের নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ব্যাকগ্রাউন্ডের যেসব গান এইটা যে করা হতো, এটা যখন বিশ্বসেরা জার্মানির এটা রেকর্ড প্লেয়ার বলা যায়। তারপরে রেডিও যখন এলো, রেডিও যখন আসতো, ট্রানজিস্টার বেরোয়নি তখন ভেতরে অনেকগুলো ভাল্ব, সেগুলো আলো জ্বলতো। সেগুলো কিন্তু ইলেকট্রিফিকেশান নয়, এবারেটির প্যাক, বড় ব্যাটারি থাকতো। এবারেটির প্যাক ব্যাটারি দিয়ে আমরা জানি যে কানেকশান করে শোনা যেত। এগুলো কিন্তু এইসব রেডিওকে আমরা ওই মিডিয়াম ওয়েভ, শর্ট ওয়েভ, FM এসবের ব্যাপার ছিল না। এগুলো ছিল অল ওয়েভ মানে সারা ওয়ার্ল্ডে যত রেডিও স্টেশন আছে সবগুলোই একে একে ধরা যেত। যার জন্য আর এরিয়াল থাকতো, এরিয়াল দিয়ে আসতো, সেগুলো ওয়েভে এসে এখানে শোনা যেত। ছাদে বা বাড়ির যদি কারো উঠোন থাকতো, উঠোনে লাগাতো, বাঁশ দিয়ে এই মাথা থেকে ও মাথা তামার তার দিয়ে এসে পেছনে থাকতো।
ওটা সব ওয়াইফই ধরতো, তার জন্যই তো এইগুলো থাকতো। এই এখানে frequency দেখে দেখে সব বোঝা স্টেশন ধরে দেওয়া হতো, এত ট্রান্সমিটার, এত ট্রান্সমিটারে ইত্যাদি তখনকার দিনে এইসব দেখেই করা হতো। কোন দিন ঘোরাতে ঘোরাতে বোঝা যেত। কিন্তু তখনকার দিনে ওয়্যারলেস খুব স্ট্রং ছিল না, যার জন্যে এইসব ভালভসের রেডিও যেহেতু সারা পৃথিবীতে ওয়েবটা আসছে ওই এরিয়ালের মধ্যে দিয়ে, সেহেতু তখনকার দিনে লালবাজারের ওয়্যারলেসের ওদের অনেক খবর স্টেশন ঘোরাতে ঘোরাতে ওদের খবরটাও ওয়েবে চলে আসতো। যেহেতু এটা অল ওয়েব ছিল এবং তখন অত স্ট্রং ছিল না যে শুধু ওদের মধ্যেই সীমাবদ্ধ, বাইরে বেরিয়ে যেত ওদের এই ওয়্যারলেসের খবর। তারপরে ক্রমশ উন্নত ওই সব ভালভসের রেডিও, দেখতে তো খুব সুন্দর। হ্যাঁ ভালভসের রেডিও, ভেতরে ভালভ, এগুলোতে কি আলো ভালভসের জ্বলতো? ভেতরে আলো জ্বলছে, ভেতরে বাল্ব, আচ্ছা, ইলেকট্রিফিকেশন। এও তাই পরবর্তী ক্ষেত্রে সারা পৃথিবীর এই ধরনের তো, দেখতে খুব সুন্দর। হ্যাঁ এগুলো সব এতে ভালভ cassette সিস্টেম। চলে নাকি? না না, শুধু রেডিও, শুধু রেডিও, ভালভসের রেডিও। এইগুলো কিসের জন্য? এইগুলো বিভিন্ন এই যে স্টেশন ধরার জন্য, কমানোর জন্য, বাড়ানোর জন্য। এটাও তাই ফ্লিস বার করেছিল, হ্যাঁ এটা সব ভালভসের রেডিও। তারপরে প্রথম ট্রানজিস্টার বা টেবিল রেডিও বেরোলো, ট্রানজিস্টার। ট্রানজিস্টার একটা বলবো যুগান্তকারী ঘটনা, যে ছোটো ছোটো রেডিও হয়ে গেল, পকেট রেডিও হয়ে গেল, নানা ধরনের রেডিও হয়ে গেল, বিভিন্ন জায়গায় গেল, ছোটো ব্যাটারিতে শোনা গেল, সব জায়গায় যাওয়া গেল, তার জন্য কিছু অসুবিধা থাকতো না। সেই ট্রানজিস্টার বেরোলো। তারপর ট্রানজিস্টার নানান ধরনের বেরোলো, এবং তা থেকে আরও ছোটো ট্রানজিস্টার, পকেট রেডিও ইত্যাদি 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 বেরোলো। তারপরে তো আমি এখানে রেখেছি টেপ রেকর্ডার রেখেছি, তারপরে এইসব রেখেছি, আমাদের অপটনিকা, ভিসিআর, হ্যাঁ ভিসিআর, এবং নানান ধরনের এই যে এই টাইপের যেগুলো ছোট ছোট পোর্টেবল আর কি, পোর্টেবল নানা ধরনের গান শোনার জন্যে স্টুডিও, হ্যাঁ এইগুলো তো বেরোলো। এইভাবে আমি একটা সাউন্ড এবং মিউজিক সিস্টেমের শুরু থেকে কিভাবে টিভি এলো, কালার টিভি সাথে টিভি রেখেছি, কালার টিভি কীভাবে এসে গেল, হ্যাঁ তার একটা বিবর্তন। এটা কি সেটআপ বক্সের মতন দেখতে? হ্যাঁ হ্যাঁ সেটআপ বক্স, ঠিক। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি আমি ছোটো জায়গার মধ্যে আছে অনেক কিছু। আমি এটা যেটা প্রথমেই বলেছিলাম যে এটা করেছি এভলিউশন অফ সাউন্ড অ্যান্ড মিউজিক সিস্টেম। এইগুলো সব পকেট রেডিও রয়েছে। ক্যাসেট আছে, রেকর্ড ওখানে আছে, গাও যে সব বিভিন্ন সাইজের রেকর্ড। আমার গ্রামফোনেই লাগানো আছে। হ্যাঁ, এরপরে আমি যেটা রাখতে চেয়েছি, অ্যাকচুয়ালি তো প্রথমে আমি বললাম যে আমি যেটা রাখতে চেয়েছি যে এখানে যে প্রথমটা যে কথাটা বলেছি যে আমার বাইরে যেটা প্রথমেই লেখা আছে হেডিংয়ে, তারপরেই যেটা লেখা আছে সেটা হচ্ছে এভলিউশন অফ মিউজিক অ্যান্ড সাউন্ড সিস্টেম, তারপরে অ্যান্ড ফ্ল্যাশ গান অফ ক্যামেরার ফ্ল্যাশ। আর কিন্তু এই দুটো মিলিয়ে আমি যেটা মূল বক্তব্য রাখতে চেয়েছি যে অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স এবং টেকনোলজি ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে প্রতিটা মিউজিক বা ক্যামেরা বা ফিল্ম বা যে প্লাস কীভাবে এখানে আমি ক্যামেরাটা সংখ্যায় কম রেখেছি, এখানে আমি দেখাতে চেয়েছি ফ্ল্যাশ গান আগে গানগুলো একটু দেখিয়ে দিন। হ্যাঁ, ফ্ল্যাশ গান বলতে এখানে আগেকার দিনে সে এগুলো আনি না, আগে ছিল এক ধরনের টুপির মধ্যে জ্বলে উঠে নিভে যেত, তারপরে সেগুলো আছে সংগ্রহে, আমি জায়গারভাবে রাখিনি। তারপর ওয়্যার লাগানো থাকতো, জ্বলে নিভে যেত। তারপরে ইলেকট্রনিক বেরোলো, নানান ধরনের ফ্ল্যাশ। আগে বাল্ব ফ্ল্যাশ ব্যবহার করা হতো, একটা বাল্বে একটা ফটো উঠতো। তারপর আবার হ্যাঁ এগুলো সব সেই বাল্ব লাগানো ফ্ল্যাশ, এতে একটা বাল্ব লাগানো থাকতো। স্বাভাবিকভাবেই তখন ফটো তোলা খুব টাফ ছিল, দেখা গেলো বিয়ে বাড়ি ফটো তুলতে গিয়ে ওই একটা বাল্ব যেই হয়ে সেটা ফিউজ হয়ে যেত, আবার নতুন বাল্ব লাগাতে হতো।
তখন হয়তো মালা বদল হয়ে গেল। আর পুরনো সিস্টেমে একবার মালা বদল হয়ে গেলে দ্বিতীয়বার ঠাকুরমশাই করতে দিত না, খুব টাফ ছিল। সেখানে রেখেছি সেই বিভিন্ন ধরনের যে ক্যামেরার ফ্ল্যাশ, শুরু থেকে আদি থেকে আধুনিক কিভাবে এলো তার ক্যামেরা ফ্ল্যাশ গানের উপর একটা বিবর্তন রেখেছি। কিছুটা আমি ক্যামেরা রেখেছি কিছুটা বোঝানোর জন্যে যে বিভিন্ন ধরনের আগে কী ধরনের ক্যামেরা ছিল, পরবর্তী ক্ষেত্রে কী ক্যামেরা এলো, কিছু রেখেছি। কিন্তু মূলত এখানে আমি ফ্ল্যাশ গানটার কথাই আমি বিশেষভাবে উল্লেখযোগ্য ঘটনা, যেটা সংখ্যায় অনেক বেশি আছে, আমি সংগ্রহ করেছি। সেই অন্য মেলাতে কি আপনার ক্যামেরাগুলো আরো দেখা যেতে পারে? হ্যাঁ, এমন অনেক জায়গায় আছে আমার সেখানে ক্যামেরার সংখ্যা দেখা গেল হয়তো প্রায় 150 প্রায় 200-র কাছাকাছি ক্যামেরা থাকে। অন্য জিনিস যদি অনেক ক্যামেরা দেখতে পাচ্ছি, একটুখানি সংক্ষেপে তাও বলে দিন। হ্যাঁ, এখানে ক্যামেরার উল্লেখযোগ্য ঘটনা বলতে এখানে খুব সংক্ষেপে আমি ক্যামেরার বিবর্তনটা রেখেছি। এখানে প্রথম ক্যামেরার কনসেপশনটা কিন্তু মনে রাখতে হবে, পিন হোল ক্যামেরা থেকে কিন্তু ক্যামেরার টেকনোলজিদের মধ্যে ক্যামেরা কনসেপশনটা এসেছিল। প্রথম পরের যে সেকেন্ড ক্যামেরা, ওই ক্যামেরা কিন্তু কোনো শ্যাটার ছিল না, ওই যে সামনে ক্যাপ, ওই ক্যাপটাই হচ্ছে লেন্সের সামনে, ওটাই শ্যাটারে কাজ করতো। সব রেডি, কালো কাপড় চাপা দিয়ে ফটোগ্রাফার বা ক্যামেরাম্যানের মতো সব রেডি। উনি দেখলেন যে পেছন দিকে ঘষা খাচ্ছে, তাদের রিফ্লেকশন হতো, মাথাগুলো নিচে, পাগুলো ওপরে উল্টে থাকতো, পরে ফটোগুলো সেভাবেই তৈরি থাকতো। সব রেডি, ক্যাপটা খুলেই মুহূর্তের মধ্যে ক্যাপটা লাগিয়ে দিতে হতো। সেই যে আলোটা পাস করে যেত, তাতেই পেছন দিকে যে থাকতো মানে গ্লাস, সেগুলো গ্লাস নেগেটিভ, সেগুলো থেকে পজিটিভ হয়ে যেত ফটো, এবং তা থেকে ফটো প্রিন্ট হতো। তারপরে যে ক্যামেরা কিছু আছে সেগুলো ওই সিস্টেমেই। আর এই যে এখানে আমি প্রসঙ্গত বলি যে যখন রবীন্দ্রনাথের শতবর্ষ পূর্ণ হয়েছিল, তখন সত্যজিৎ রায়ের ওপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়িত্ব দিয়েছিল যে রবীন্দ্রনাথের শতবর্ষের ওপর একটা পুরো পূর্ণাঙ্গ ছবি করতে। আবার যখন রবীন্দ্রনাথের 150 বছর হলো, 700 বছর হলো, তখন সত্যজিৎ রায় ছিলেন না, তখন ঋতুপর্ণ ঘোষকে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে দায়িত্ব দেওয়া হলো যে রবীন্দ্রনাথের 150 বছরকে কেন্দ্র করে একটা পূর্ণাঙ্গ ডকুমেন্টারি করতে হবে। এবং ঋতুপর্ণ ঘোষ খুব সাকসেসফুলি সেই ছবি উনি শেষ করে উনি আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের হাতে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে উনি দিয়ে দিয়েছিলেন। সেটা দেখানো হয় বিভিন্ন সময়, বিশেষ করে দূরদর্শনে, বিভিন্ন জায়গা, ভারতবর্ষ সহ ভারতবর্ষের বাইরেও দেখানো হয়। সেই সময় যখন রবীন্দ্রনাথের বিবাহের সময়, কিন্তু ঠিক বিবাহের দিন কোনো ফটো নেই, পরবর্তী ক্ষেত্রে ওনার মনে হয়েছিল যে উনি সহধর্মিনীকে নিয়ে একটা ফটো তুলবেন। তখন ওনাদের যে সাহেব ফটোগ্রাফার ছিলেন বাড়িতে আসতেন, তাকে অনুরোধ করেন। তখন যেই ধরনের ক্যামেরা দিয়ে, যেটাকে বলা হয় প্লেট ক্যামেরা, প্লেট মানে কাঁচের নেগেটিভ থেকেই সেটা পজিটিভ হয়, কাঁচের ফিল্ম, আমি এক কথায় সোজা বাংলা গদা বাংলায় বলা যায়। তখন থাকতো পেছন দিকে ঘষা কাঁচ, তাতে প্রতিচ্ছবি আসতো, এবং ওই যে এতে তা থেকেই ছবিগুলো হতো। সেই ধরনের সেই সময়কারের ক্যামেরা উনি কোথাও পাচ্ছিলেন না। তখন উনি একটা সূত্রে জানতে পারেন যে আমার ক্যামেরার সংগ্রহের মধ্যে সেই পুরনো দিনের উডেন বক্স প্লেট ক্যামেরা আছে। রবীন্দ্রনাথের বিয়ের সময়ের পরবর্তী ক্ষেত্রে উনি যেটা তুলেছিলেন, যেই সব ধরনের ক্যামেরা সেই সময়কারের সেই ধরনের ক্যামেরা ওনার সংগ্রহে আছেন। তখন উনি আমাকে ফোনে প্রথমে কথা বলেন, তারপরে উনি একজনকে পাঠিয়ে ওনার যে আর্ট ডাইরেক্টর ছিলেন সুশান্ত পাল, উনি এসে আমাকে বলেন যে দাদা এরকম কোথাও ক্যামেরাটা পাচ্ছেন না, আমার শুটিং বন্ধ, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওপর তাড়াতাড়ি ছাড়তে হবে, আমাদের তো শুটিং কমপ্লিট করতে হবে, রবীন্দ্রনাথের সারা জীবনের উপর একটা ডকুমেন্টারি হচ্ছে পূর্ণাঙ্গ, তো করতে হবে, তা আপনার কাছে তো সেইটা আছে। তো আমি বললাম ঠিক আছে, এটা যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার, রবীন্দ্রনাথের ছবির ব্যাপার, ঋতুপর্ণ ঘোষের মতো উনি না পাওয়ার জন্যে উনি রবীন্দ্রনাথের বিয়ের সময় যে ফটো যে ধরনের ক্যামেরায় তোলা হয়েছিল উনি পাচ্ছেন না, আমার কাছে আছে, আমি নিশ্চয়ই দেবো। আমার তখন একটা এক্সিবিশন হচ্ছিলো, বড় এক্সিবিশন হচ্ছিলো,
সব বিবর্তনের ওপর এক্সিবিশন ছিল, অনেক কিছু ছিল, তার সঙ্গে ক্যামেরাও ছিল, ওই ক্যামেরাও ছিল। তখন বললাম ঠিক আছে, উনি যখন বললেন, ফোনেও কথা বললেন, আমি ঠিক আছে আমার এখান থেকেই ওনারা নিয়ে যাবেন, বলে আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে আমাদের শুটিং হয়ে গেলে পরের দিনে আবার দিয়ে দেবো। পরের দিন ওর শুটিং হয়েছিল এবং সেই ক্যামেরা ওই যে উডেন বক্স প্লেট ক্যামেরা বলে ওগুলোকে, উডেন বক্স প্লেট ক্যামেরা। দ্বিতীয়টা নাকি 3 নম্বর। 3 নম্বরটা আছে, যে পিতলের মতন দেখা যাচ্ছে। হ্যাঁ করেছিল। তারপরে ওই কাঁচের নেগেটিভ, তা থেকে প্রিন্ট করে ফটো উঠতো। তারপরেও আরও কয়েকটা পরপর যে একটা দুটো এরকম ধরনের পরে মেটাল দিয়ে তৈরি হলো। তারপরে হচ্ছে ক্যামেরার সংক্ষেপে একটা বিবর্তন দেখেছি। তখনকার দিনে বিশ্বসেরা ক্যামেরা ছিল জার্মানি রোলিফ্লেক্স। এখানে আমি একটা কথা, গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করতে পারি যে গান্ধীজির ভাইপো ছিলেন কানু গান্ধী। উনি গান্ধীজির সঙ্গে ছোটোবেলা থেকে সফর সঙ্গী ছিলেন, সব জায়গায় যেতেন এবং ছোট ক্যামেরায় একটা বক্স ক্যামেরা ফটো তুলতেন। তার নাম ছিল কানু গান্ধী। কানু গান্ধী যখন বিয়ে হয়, নিমন্ত্রিত হলেন আমাদের তখনকার প্রধানমন্ত্রী নেহেরুজি, তখন উনি খুব ভালোবাসতেন। ও তো ফটো তুলতে খুবই ভালোবাসে, বাপুজির ফটো তোলেন, তা ঠিক আছে ওনাকে একটা ক্যামেরা দেওয়া যাক। তখনকার দিনে বিশ্বসেরা ক্যামেরা ছিল জার্মানি রোলিফ্লেক্স। সেই সময়কারের যে ধরনের ক্যামেরা উনি দিয়েছিলেন বা ব্যবহার করা হতো, সেই জার্মানি রোলিফ্লেক্স, এই যে ডবল লেন্স সামনেই দেখা যাচ্ছে, ডবল লেন্স, এগুলোকে আমরা রিফ্লেক্স ক্যামেরা বলতে পারি ক্যামেরার ভাষায়, আবার টুইন লেন্স বলতে পারি। ওরে এখানে ঘষা কাঁচ আছে, সেখানে এটা নাকি যেটা আমি দেখাচ্ছি আমার ফোনে দেখুন। হ্যাঁ, আচ্ছা, পাশাপাশি কয়েকটা আছে, কিন্তু রোলিফ্লেক্সটা হচ্ছে প্রথমটা, যা দুটো লেন্স একসঙ্গে দেখা যাচ্ছে। আমার আঙুলটা যেখানে আছে এটা, এই যে আমার ওগুলো, এই যে সোজা। আচ্ছা, আমার ফোনেতে দেখুন, ফোনেতে আমি বোঝানোর চেষ্টা করছি। এটা এবার থেকে দেখাচ্ছি, এবার থেকে এই যে ছোট ক্যামেরাটার পরেই যে ক্যামেরাটা, এইটা 1 মিনিট এই ক্যামেরা পরবর্তী ক্ষেত্রে, তারপর পরবর্তী ক্ষেত্রে আরও ক্যামেরা বেরিয়েছে। 120, তখন 12টা উঠতো 120 ফিল্ম। তখন অরো ছিল, ইন্দু ছিল, ফটোভ্যান ছিল, আফা ছিল, নানা ধরনের ফিল্ম ছিল। তখন 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা, 4 টাকা 4 আনা দাম ছিল, 12টা করে ফটো উঠতো। 100 বছর আগে। 100 বছর কেন, এগুলো আমরা 30-এর দশকে, 40-এর দশকে, 50-এর দশকেও পেয়েছি এইগুলো। হ্যাঁ, তখনও ওইরকম দাম ছিল। আচ্ছা, তারপরে বিবর্তন হতে এই যে ক্যামেরা দেখাচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ ক্যামেরা। আমরা চার্লি চ্যাপলিনের যে সিনেমাগুলো দেখেছি, আমরা দেখেছি যে উনি মুভমেন্ট করছেন, হাত পা নাড়ছেন, সবই করছেন, সাউন্ডলেস, শব্দহীন। তেমনি যে ক্যামেরায় তোলা হতো, এবং প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছোট ক্যামেরা, যাতে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় গিয়ে তুলতে পারে, যুদ্ধগুলো কভার করতে পারে লুকিয়ে, নাহলে তো গুলি করে দেবে। তখন ক্যামেরার টেকনোলজিস্টরা ছোট নির্বাক ছবির সাউন্ডলেস মুভি ক্যামেরা বার করেছিলেন। সেই সাউন্ডলেস মুভি ক্যামেরা হচ্ছে একটু ধরে থাকবে। আচ্ছা, এইটা ঠিক আছে, সাউন্ডলেস মুভি ক্যামেরা। এখানে উল্লেখযোগ্য যে লুকিয়ে তখনকার সাংবাদিকরা গাছের আড়ালে, গাছে উঠে, জঙ্গলের আড়ালে বা কোনো কুঁড়ে ঘরের আড়ালে দূর থেকে তুলে নেওয়ার চেষ্টা করতো যুদ্ধের ফটো। কারণ সৈন্যবাহিনীরা দেখতে পেলেই গুলি করে দিত সাংবাদিকদের, ফটো সাংবাদিকদের, চিত্র সাংবাদিকদের, এবং অনেকে গুলিবিদ্ধ হয়ে মারাও গেছেন। সেই জন্য ওদের খুব সাহসিকতার সঙ্গে তুলতে যেতে হতো। অনেকে ফটো তুলে ফিরে আসতো, অনেকে ফিরে আসতে পারতেন না, কারণ ওরা দেখলেই গুলি হয়েছে। খুব লুকিয়ে ওরা এই ফটোগুলো তুলতেন। এমনকি যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, সেই সময় ভারতের সাংবাদিকরাও ওইভাবে তুলতে গিয়ে অনেক ভারতীয় সাংবাদিকরাও প্রাণ হারিয়েছেন। সব দেশের সাংবাদিকরাই অনেক সময় যুদ্ধের ফটো তুলতে গিয়ে এই একবার তারা দেখে ফেললেই লুকিয়ে তুলতে হয়, সেই জন্যে খুব সিক্রেটভাবে। তারপরে বেরোলো অদ্ভুত ক্যামেরা প্রযুক্তি, মানে বিবর্তন, যে আমি ফটো তোলার পরই ফটো ক্যামেরার ভেতর থেকে
ফটো একদম যাকে বলা হয় ফটো প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে, ডেভেলপিং, ওয়াশিং সব কিছু হয়ে প্রসেস অনুযায়ী কয়েক সেকেন্ডের মধ্যেই প্রিন্ট হয়। প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পরবর্তী ক্ষেত্রে কালার, উন্নত মানের আরও সেই ক্যামেরা এখানে আমি রেখেছি। এই যে এইখানে রেখেছি, প্রথম বেরিয়েছিল এটা কি ইউএসএ ওই 3 দশকের শেষের দিকে। এগুলো হচ্ছে বড় সাইজ, তারপর বিভিন্ন ধরনের কালার বেরোলো, বিভিন্ন সাইজের করা যেত। এই কয়েকটা মডেল আমি এখানে রেখেছি। তারপর এখানে কয়েকটা ক্যামেরা রেখেছি যেগুলো হচ্ছে 35 এসে গেল, সেই 35 ক্যামেরা কিছু রেখেছি। তারপর 110 ক্যামেরা মাঝে বেরিয়েছিল, 110 মানে 16টা উঠতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, 20টা উঠতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, 24টা হতো। সেই ক্যামেরাও আমি এখানে রেখেছি, এই যে সেই ক্যামেরা ওখানে রেখেছি। তো ক্যামেরার এখানে একটা বিবর্তন, কিন্তু ক্যামেরার বিবর্তন হচ্ছে উল্লেখযোগ্য যেটা আমি রেখেছি, প্রথমেই যেটা বলেছিলাম যে এখানে কিন্তু আমি হাইলাইট করতে চেয়েছি যে ক্যামেরার জন্য যে আলো ব্যবহার করা হতো, যেটাকে আমরা ফ্ল্যাশ গান বা ফ্ল্যাশ বলি, সেটা শুরুতে কেমন ছিল, পরবর্তী ক্ষেত্রে কেমন হয়ে গেল, এবং ইনবিল্ট ফ্ল্যাশ, ক্যামেরার মধ্যেই ফ্ল্যাশ, তার বিবর্তন আমি এখানে রাখার চেষ্টা করেছি। এই যে সেই তারই আমার এবারের যেমন সাউন্ড অ্যান্ড মিউজিক সিস্টেম, এটার একটা বিবর্তন রাখার চেষ্টা করেছি। মানে ক্যামেরাটা দেখেছি, ক্যামেরাটা বোঝানোর জন্য তারই ফ্ল্যাশ গান কীভাবে বিবর্তন হতে হতে কীভাবে ইনবিল্ট ফ্ল্যাশ হয়ে গেল বা আরও উন্নত মানের ফ্ল্যাশ হলো, সেগুলো আমি এখানে রাখার চেষ্টা করেছি। এই দিয়ে আমি মোটামুটি অনেক কিছুই সংগ্রহ করি, কারণ আমি প্রথমেই বলেছি যে যত রকমের হবি আছে অলমোস্ট এভরিথিং আমার সংগ্রহে আছে। আর আমার সংগ্রহের মূল ভাবনা হচ্ছে, ওই জন্য আমার এটার নাম হচ্ছে হবি গ্যালারি। যত রকমের হবি আছে অলমোস্ট এভরিথিং আমার সংগ্রহে আছে। মূল ভাবনা মানব সভ্যতায় বস্তু ভাবনার বিবর্তন, আর এই বিবর্তনের ইতিহাস হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস। সুতরাং এই ভাবনা চিন্তা নেই, আমি অনেক বিষয়ের উপর সংগ্রহ করি এবং কোনো জায়গায় পার্ট বাই পার্ট দেখাই, যেখানে অনেক জায়গা পাওয়ার সুযোগ পাই সেখানে আমি অনেক কিছুই দেখাই। এটাই হচ্ছে আমার গুরুত্বপূর্ণ ব্যাপার। এ প্রসঙ্গে আমি যেমন বহু জায়গায় বড় বড় সংস্থায় আমি বিভিন্ন জায়গায় সম্মানিত হয়েছি, বিভিন্ন জায়গায় আমি দেখাতে পারি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারে এই ক্যামেরার বিবর্তন, ফ্ল্যাশের বিবর্তন বা বিভিন্ন জিনিসের বিবর্তন। সেই জন্যই তো আমার এটার নাম হচ্ছে হবি গ্যালারি। মূল ভাবনা মানব সভ্যতায় বস্তুর বিবর্তন। যা কিছুই সংগ্রহ করে যাচ্ছি, 65 বছর ধরে সংগ্রহ করছি, 60 বছর ধরে আমি বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে এখনও ঘুরে বেড়াচ্ছি এবং এক্সিবিট করে বেড়াচ্ছি। মানুষকে শুধু তাই নয়, আমি যারা সংগ্রাহক, যারা নতুন প্রজন্ম, তারা যাতে হারিয়ে যাওয়া জিনিসগুলো সংগ্রহিত করে রাখতে পারে ভবিষ্যতের জন্য এবং সেই জীবনকে বাঁচিয়ে রাখার জন্য, তাদেরকে উদ্দেশ্যে আমি নানাভাবে তাদেরকে বোঝাবার চেষ্টা করি এবং তাদের উৎসাহিত যাতে হয়, তাদের আগ্রহ হয়, তাদের জন্য আমি উৎসাহিত নানাভাবে করার চেষ্টা করি আমার এক্সিবিশন এবং সংগ্রহে। কারণ আমি স্কুল জীবন 5-6 থেকে শুরু করে আমি রিটায়ারি হয়ে গেলাম, তত অনেক বছর হয়ে গেল। তার মধ্যেও আমি 2008-এ রিটায়ার করেছি, এখন 2026 পড়ে গেল। এত বছর ধরে এখনও সংগ্রহ করে যাচ্ছি। মানে সেই একটা রবীন্দ্রনাথের গান আছে না, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তেমন আমার সেই আগ্রহ এবং উৎসাহ আগেও যা ছিল, মাঝেও তাই আছে, এত বয়সেও আমি যেন সেই সোনার হরিণ চাই, সোনার হরিণ খুঁজে বেড়ানোর জন্যে বহু জিনিস সংগ্রহের সঙ্গে সঙ্গে ক্যামেরা এবং ক্যামেরা রিলেটেড বা এই যে সাউন্ড অ্যান্ড মিউজিক সিস্টেমে যে রেডিও থেকে টিভি, কালার টিভি কীভাবে এলো তা সংগ্রহ করে যাচ্ছি অন্যান্য জিনিসের সংগ্রহের সঙ্গে সঙ্গে। এবং আমার সংগ্রহের মূল ভাবনা হচ্ছে এভলিউশন, বিবর্তন, ধাপে ধাপে কীভাবে আদি থেকে আধুনিক হলো। এইটা আমার সংগ্রহের বিষয়বস্তু, যেটা বললাম যে এত বছর ধরে সংগ্রহ করে যাচ্ছি, সেই সংগ্রহ এখনও করে যাচ্ছি, বিভিন্ন জায়গায় এক্সিবিট করে যাচ্ছি, বহু জায়গায় সম্মানিত হয়েছি। কিন্তু তার চেয়েও বেশি আনন্দ পেয়েছি বহু দর্শকরা এসে যখন আমাকে বলেছে অভাবনীয় সংগ্রহ, আমরা অনেক কিছু জানতাম না, অনেক কিছু জেনেছি। যারা বয়স্ক লোক তারাও তখন আফসোস করে বলতে, আরে আমার কাছেও তো এই ক্যামেরা ছিল, আরে আমার কাছেও তো এই রেডিও ছিল, এখন আপনারা এই যে রেখেছেন, এখন আমরা বুঝতে পারছি এদের গুরুত্ব কী, কেন যে রাখলাম না। তারাও আফসোস করে বলে। নতুন প্রজন্ম তারা অনেক কিছু দেখেনি,
তারাও এবার আমার দেখা দেখি তারাও অনেককে আমি তাদের উৎসাহিত করি যে সংগ্রহ করলে জিনিস থাকবে, নাহলে থাকবে না, যাতে হারিয়ে না যায়। সুতরাং সেইভাবে আমিও বহু বছর ধরে সংগ্রহ করে যাচ্ছি এবং এক্সিবিশন করে যাচ্ছি এবং খুব সাফল্যের সঙ্গে। সবচেয়ে বেশি আমি বিভিন্ন জায়গা থেকে প্রচুর পুরস্কারে ভূষিত হয়েছি, সম্মানিত হয়েছি। কিন্তু তার চেয়েও বড় পুরস্কার যখন দর্শকরা এসে সবাই বলে, আজকে আমি তো জানতে পারিনি আপনার কি এক্সিবিশনে আছে, আপনার এক্সিবিশনে চলে যখন দেখি এত জিনিস, এত বিবর্তন। আমি আগামীকাল আমার ছেলে বৌমাকে নিয়ে আসবো, আমার নাতি নাতিদের নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে আমার এক্সিবিশন দেখতে আসবো। বহু দর্শকরা এটা কথা বলেছে। তখন আমার মনে হয় যে আমার সংগ্রহের এত বছর যত পুরস্কারই পাই না কেন, এইটাই বলবো হচ্ছে আমার মধ্যে বড় পুরস্কার, যে মানুষ একবার দেখার পর বাড়ির সবাইকে এনে দেখাচ্ছে এবং তাদেরকে তাদের ছেলে মেয়ে এবং নাতিদের সংগ্রহে আগ্রহ যাতে হয় সেই ব্যাপারে তাদের মনোভাব প্রকাশ করছেন। এইটাই আমার কাছে বিরাট পাওয়া। প্রসঙ্গত আমি এখানে একটা কথা না বললেই নয়, বহু জায়গায় যেমন সম্মানিত হয়েছি, তেমন জি বাংলা যেখানে দাদাগিরি, যেটা সৌরভ গাঙ্গুলি দ্বারা চালিত হল, উনি যেখানে মূলত থাকেন প্রশ্ন উত্তরের আসর, সেখানে আমাকে ওনারা জি বাংলা থেকে সবাই বিশিষ্ট মানুষেরা বারবার রিকোয়েস্ট করেছে, ফোন করেছে, এসে বলেছে আপনার ক্যামেরার বিবর্তনটা আমরা একবার দাদাগিরি অনুষ্ঠানে, আপনার তো হাজার হাজার লোক মানুষ দিয়ে এত বছর ধরে দেখছে, আর দাদাগিরিতে যদি আপনার ক্যামেরা এক্সিবিটটা করেন বিবর্তনের ইতিহাস ক্যামেরার ওপর, তাহলে কিন্তু পৃথিবীর বহু জায়গায়, বিশেষ করে প্রবাসী বাঙালি, তো ভারতবর্ষের সব বাঙালি এবং ইন্ডিয়ানরা দেখেন দাদাগিরি, আর প্রবাসী বাঙালিরা যারা বিদেশে থাকে তারাও তো দাদাগিরি দেখেন, তারাও অ্যাট এ গ্লান্স আমরা এত বছরের সংগ্রহ, একটা গুরুত্বপূর্ণ ক্যামেরা, ফ্ল্যাশ গান ইত্যাদি সংগ্রহ ওরা দেখতে পাবে এবং ক্যামেরার বিবর্তন কীভাবে আদি থেকে আধুনিক হলো সেটাও তারা জানতে পারবে। সেই জন্যে আমি একটি ক্যামেরা, আমি প্রথমে রাজি হইনি, আমি বললাম যে তারপরে তো আমাকে খেলায় অংশ নিতে হবে, বলে খেলার জন্যই তো আপনাকে ডাকা, খেলা তো হবেই। আমি তখন বলেছিলাম যে না, এই বয়সে আমি দেখেছি যারা বড় বড় যারা বিভিন্ন জায়গায় কুইজ মাস্টার হয়, তারাও ওখানে নাম দেয়। আজকালকার ছেলেমেয়েরা অনেক কিছু জানে, আমি অনেক কিছু জানলে অনেক কিছু ভুলে গেছি, এখন জানি না। তা আমি কি করে, ওইটাই আমার মুশকিল, আমি ওই জন্য যেতে চাইছিলাম না। তা সত্ত্বেও সবাই রিকোয়েস্টে আমি গিয়েছিলাম। সৌভাগ্যবশত আমি ক্যামেরার বিবর্তনের ইতিহাস সৌরভ গাঙ্গুলিকে বলেও দিয়েছিলাম, কীভাবে উনি বলবেন, দেখাবেন। উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, উনি দেখিয়েছেন, বলেছেন। তাতে বহু মানুষ, ভারতবর্ষের বহু মানুষ, আমাদের ভারতবর্ষ সহ দাদাগিরির মধ্যে দিয়ে সেটা দেখেছে। এবং খেলার সময় আমি নিজে ভাবিনি, আমি জানি প্রথমেই আউট হয়ে যাব, সেখানে আমি শেষ অবধি খেলেছিলাম এবং সেদিন জেনারেল এপিসোডে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। 5টা জেলাকে হারিয়ে আমার জেলায়, আমি যদিও কলকাতা জেলার লোক, ওনারা বলছে উত্তর চব্বিশ পরগনায় খেলুন, ঠিক আছে। উত্তর চব্বিশ পরগনায় খেলে আমি চব্বিশ পরগনাকে চ্যাম্পিয়ন করেছিলাম এবং প্রায় 20টা জেলার মধ্যে 6টা পোডিয়াম, 6টা জেলা ফাইনালে চান্স পেয়েছিল তাদের মার্ক বেসিসে। তার মধ্যে আমি উত্তর চব্বিশ পরগনায় খেলেছিলাম, যদিও আমি কলকাতা, তো ওরা বলেছিল খেলুন, অসুবিধা নেই। উত্তর চব্বিশ পরগনা দলগতভাবে চ্যাম্পিয়ন হলো এবং আমি চ্যাম্পিয়নদের হারিয়ে চ্যাম্পিয়ন শব্দের চ্যাম্পিয়ন হয়ে জি বাংলা থেকে অনেক কিছু পেয়েছি। তার চেয়েও বড় জিনিস যেটা পেয়েছি, জি বাংলা থেকে আমি চ্যাম্পিয়ন শব্দের চ্যাম্পিয়ন হওয়ার জন্য অল ইন্ডিয়ার মধ্যে আমি জি বাংলা থেকে আমি ফ্ল্যাট, মানে বাড়ি, একটা পুরো ফ্ল্যাট একটা আমি উপহার পেয়েছি। সেখানে সাজিয়ে রাখি না আমি, সেটা আমি 2 নম্বর এয়ারপোর্ট গেটের উল্টো দিকে, কিন্তু আমি থাকি আমার এই অঞ্চলে, এই পাইকপাড়া অঞ্চলে, মানে দত্তবাগান অঞ্চলে, এই অঞ্চলেই থাকি। এখানে যেখানে আছে সেখানেই থাকি, শনিবার রবিবার গিয়ে করে থাকি। এখানে আমি এবং আমার ছেলে বৌমালার যে ফ্ল্যাটে থাকে, 2টো গায়ে লাগানো, সেখানে বিভিন্ন জায়গায়, ঘরে তো অত আর্কাইভ করার মতো সাজিয়ে রাখা যায় না, কিন্তু এক্সিবিশনে যখন বাড়ি তখন সব ট্রাঙ্ক ভর্তি ক্যামেরা বা অন্যান্য জিনিস দেখা যাবে না, যেহেতু সব লিমিটেড জায়গা। এখন এত সে আগেকার দিনের মতো বিরাট, তখন এক্সিবিশনের যখন আমি দেখাই ফিল্ডে, আরও
বড় জায়গা পেলে তখন সবাই নিয়ে ওখান থেকে বার করে আবার সাজাই, যতদিন হয় দেখাই। এটাই হচ্ছে আমার জীবনের সাফল্য, যে দর্শকরা দেখতে আসে, এসে ওই যে বলে আজকে আমি একা এসেছি, আমি ভাবিনি এত জিনিস, পরের দিন আমি ফ্যামিলি নিয়ে আসবো, আমার ছেলে বৌমা মেয়ে নাতি নাতনিদের নিয়ে আসবো, তারা দেখুক এবং তারা আপনার দেখা দেখি পুরো হারিয়ে দেওয়া জিনিসগুলোকে যাতে সংগ্রহ করতে পারে সে ব্যাপারে উৎসাহিত হয়। এইটাই আমার কাছে মনে হয়। আমি পুরো বহু জায়গায় সরকারি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি সায়েন্স ফেয়ার থেকে বহু পুরস্কারে ভূষিত হয়েছি, সম্মানিত হয়েছি। কিন্তু যখন ওরা এই কথা বলে যায় যে কালকে বাড়ির সবাইকে এনে দেখাবো, আমরা অভিভূত, তখন মনে হয় সব পুরস্কারে যেমন আমি আনন্দ পেয়েছি ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি আনন্দ এবং সবচেয়ে বোধহয় বড় পুরস্কার এরা যে বলে যায় যে আমরা অভিভূত, বাড়ির সবাইকে নিয়ে। বহু দর্শক বলেছে পরের দিন দেখাতে নিয়ে এসছে, দেখেছে, আনন্দ পেয়েছে। এটাই বোধহয় অনেক পুরস্কারের মধ্যে, সেগুলোও যেমন আমার কাছে খুব সম্মানের ব্যাপার এবং বড় পুরস্কার, এটাও একটা বড় পুরস্কার। এটাই যে আমার সংগ্রহের মনে হয় যে আমার এত বছর ধরে সংগ্রহ, এত জিনিসের সংগ্রহ, বিবর্তন, যার ইতিহাস আমার যার থিমটা হচ্ছে বিবর্তন, আমার এই সংগ্রহ আমার সাফল্য। এইটাই আমার জীবনের শেষ প্রান্তে এসেও আমার মনে হয় যে এত বছর ধরে এক্সিবিশন করে মানুষকে দেখাতে পেরে তারা যে খুশি, এই যে তারা বলেছে আজকে আমি একা এসেছি, কালকে বাড়ির সবাইকে নিয়ে আসবো, বহু দর্শক বলেছে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। হ্যাঁ, পুরস্কারে তো মানুষ আনন্দ পায়, আমিও আনন্দ পেয়েছি, বিভিন্ন জায়গায় সম্মানিত হয়েছি, আনন্দ পেয়েছি, কিন্তু এটাই আমার কাছে সবচেয়ে আমি বড় পুরস্কার বলে মনে করি। সুতরাং ওই পুরস্কারের যেমন গুরুত্ব আছে, এই যে একা এসে পরের দিন ফ্যামিলি নিয়ে সবাই দেখতে আসে এবং তাহলে নস্টালজিয়া হয়ে পড়ে অনেকে, সেটা আমার মনে হয় আমার এত বছরের সংগ্রহ যে দেখেই যাচ্ছি বিভিন্ন জায়গায় এক্সিবিট করে যাচ্ছি, এইটাই আমার সংগ্রহের বড় সাফল্য, এটাই আমার বড় আত্মতুষ্টির জায়গা।